শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলা সহ 13 জন কারাগারে। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই, মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালকের। বলেছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে 24 শহীদদের নামে সড়ক হবে, বলেছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। 44তম বিসিএস এর মৌখিক এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল বাতিল। খাতা পুনর্মূল্যায়ন করা হবে 45তম বিসিএস এর। পিএসসি সভায় সিদ্ধান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার আসামিদের বিরুদ্ধে 17 ডিসেম্বর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বিগত সরকারের গ্রেফতারকৃত 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাদের। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ক্ষমতাধর মন্ত্রীরা। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 9 মন্ত্রীকে। প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে, এরপর সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। পরে একে একে নামানো হয় ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জোনায়েদ পলক, সালমান এফ রহমান, তৌফিকে আলাই চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। শুনানির শুরুতেই ট্রাইব্যুনালের প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? জবাবে চিফ প্রসিকিউটর জানান, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে, ইন্টারপোলের কাজও চলমান। শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি, বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। দাবি করা হয়, শেখ হাসিনাই জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু, 13 জন সহ বাকিরা সহযোগী। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র, তরুণ, যৌনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। আসামিদের সঙ্গে আইনজীবী ও স্বজনের দেখা করার অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম, এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল, যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন, এবং আমরা সেই আদেশও পেয়েছি। এই বিচার কাজ দেখতে ট্রাইব্যুনালে দেখা যায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে। আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম, যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আজকে সেই ট্রাইব্যুনালে
আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা। প্রবেশরত প্রত্যেকটা গাড়ি আমরা চেক করতেছি সন্দেহভাজন, প্লাস যেগুলো লোকজন আসতেছে যাদের কাছে ব্যাগ আছে, বিভিন্ন কোনো অবৈধ জিনিস আছে না, এগুলো আমরা সমস্ত গাড়ি প্লাস লোকজনকে চেক করে আমরা ঢুকতে দিচ্ছি। সোমবারের বিচার কাজ শেষে একে একে ৯ মন্ত্রী সহ মোট ১৩ জনকে নিয়ে যাওয়া হয় কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার, যেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রভাবশালী মন্ত্রীরা এবং তার আমলের পুলিশ, আমলা ও সচিবেরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো বক্তব্য আল জাজিরাকে দেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের কিছু গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব এসব কথা জানান। তিনি বলেন, সংসদের মেয়াদ হবে 4 বছর, এ নিয়ে কাজ চলছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলেও তিনি জানান। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে তিনি জানিয়েছেন। এসব কথা প্রেস সচিব দাবি করেছেন, গত বছরের অক্টোবরের চেয়ে এবছরের একই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বলেও দাবি জানিয়েছেন তিনি। ইন্টারভিউতে উনি কি বলছিলেন? বলছেন যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওইখানে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানে আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা, কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছর কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয় নাই। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ বা কৌশল নেই। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সকালে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে টিআইবি। বাজার নিয়ন্ত্রণে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি, সিন্ডিকেট রয়ে গেছে বলেও উঠে এসেছে টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশকে নিয়ে বিতর্কিত উপস্থাপন এবং শেখ হাসিনা সহ অন্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার বিষয় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার জাতের হাতে, সেই সিন্ডিকেট যেভাবেই বলি না কেন, সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সেই কারণে কিন্তু একটা মানে ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে 24 গণ অভ্যুত্থানের শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। আন্দোলনে আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। 24 গণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণকারীদের জন্য হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী মেডিকেল ক্যাম্প, অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করা এবং ঘর দেওয়ার কাজ করে আসছে সংগঠনটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার নিতে আসেন জুলাই বিপ্লবে পঙ্গুত্ব বরণ করা অসংখ্য ছাত্র ও জনতা। আমি এখান থেকে একটা হুইল চেয়ার পেয়েছি,
আমার অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে, মন আনন্দ খুব। আমাদের প্রতিবন্ধী লোক আমাদের সহযোগিতা করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারও দোয়া করি। যুক্তরাজ্য থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচার পতন আন্দোলনে হতাহতের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। দেশের কোনো মানুষ যাতে খাবার অথবা চিকিৎসার অভাবে কষ্ট না পান, সেজন্য দুস্থ অসহায়দের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। পরে অভ্যুত্থানে অঙ্গ হারানোদের কাছে হুইল চেয়ার হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের সদস্যরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনে রোড ম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবেন। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করছেন তিনি বলেছেন, বিএনপি এই সরকারকে এখনও সমর্থন দিচ্ছে, কোনো বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসে সংস্কার করতে পারবে না বলেও মনে করেছেন তিনি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। ৩ বিসিএস এর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। নবগঠিত কমিশনের প্রথম বৈঠকে বাতিল করা হয়েছে ৪৪তম বিসিএস এর মৌখিক এবং ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা, আর পুনর্মূল্যায়ন করা হবে ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষা। প্রশ্ন ফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে সমালোচনার মুখে পড়ে সরকারি কর্ম কমিশন পিএসসি। সোহরাব হোসেনের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেছে অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশন। প্রথম সভাতেই আলোচিত ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএস নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিশন। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী ৪৪তম বিসিএস এর অনুষ্ঠিত সকল মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ৪৫তম বিসিএস এর খাতা মূল্যায়ন শেষ দিকে থাকলেও তা আবারও তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। তাছাড়া ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারিতে বৈষম্য দূর করতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।
গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য আলাদা আলাদা 5টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। এই 5টি সরকার কমিশনের জন্য প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে আজ। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গঠন করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে। বিএসএ নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে। কমিশন প্রধান এবং সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানী এবং সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য উপাত্ত দিয়ে কমিশনকে সহযোগিতা করবে। চাকরি এবং অন্য প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখতে সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে এনআইডি কার্ড ভেরিফিকেশনের মানদণ্ড বলেও জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। সচিবালয়ে সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব তথ্য জানিয়েছেন। কমিশনের চেয়ারম্যান জানান, হাইকোর্টের নির্দেশনা মেনেই পুলিশ গ্রেফতার এবং রিমান্ডে নিতে পারবে এমন সুপারিশ করা হবে। 54 ধারা সংশোধনেরও বিষয়টি থাকবে বলে জানিয়ে তিনি বলেছেন, সব সুপারিশ এখনও চূড়ান্ত করেনি কমিশন। তিনি জানান, পুলিশের অনিয়ম, দুর্নীতি বন্ধ এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রাখতে চায় না কমিশন। চলতি বছরের 31 ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ শেষ হয়েছে জানিয়ে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেছেন, যেসব সুপারিশ করা হবে তার বেশ কিছু স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব। তবে বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে এমন কিছু সুপারিশও থাকবে চূড়ান্ত প্রতিবেদনে। কারণ 18 বছর বয়স হওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার কথা, এবং ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সময় তো সবকিছু তদন্ত করার কথা, তদন্ত করা হয়। তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে। তো এটা মোটামুটি এগ্রি হয়েছে সবাই। না 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 থাকবে ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় টরিচয় ওগুলো বাদ দেবো আমরা। হবে, কিন্তু রাজনৈতিক পরিচয় বা আত্মীয় স্বজনের পরিচয় ওগুলো বাদ থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এসআলম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। আগের শেয়ারহোল্ডারদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। গত 15 বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের লুটপাটে ব্যাংকিং খাত খাদের কিনারে। 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপে বেশিরভাগ ব্যাংক এখনো চাহিদা অনুযায়ী গ্রাহককে টাকা দিতে পারছে না। এমন বাস্তবতায় সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগোচ্ছে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা চায় না সরকার। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এসআলমেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। গভর্নর কথা বলেন ইসলামী ব্যাংক ও এসআলম গ্রুপের ঋণ নিয়েও। 17 সালের টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে, বেনামে, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলো যোগফল করলেও সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেস হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উড। এই সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দাবি করেন, ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাংকটিতে আসা আমানতের তথ্য তুলে ধরেন তিনি। 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে
4,972 কোটি টাকা। পুরনো শেয়ার হোল্ডারদের ইসলামী ব্যাংকে ফেরানোর উদ্যোগের কথাও জানান। এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি আগে যারা মালিক ছিল এটা, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5%। এবং আমরা স্যার রিকোয়েস্ট করছি আইএফসির সাথেও আমরা কথা বলবো, এগুলি কথা বলতেছি। শেয়ার বাজার থেকে 10,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের নেবার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লোজ ডাউন কর্মসূচি ঘোষণা করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা ভেবে মহাখালী রেলগেট এবং সড়কপথ অবরোধের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে আন্দোলনকারীরা। সকাল 11:30 থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানী মহাখালী রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেলে অবরোধ তুলে নিলেও সন্ধ্যায় আবারও কলেজের সামনে রাস্তায় অবরোধ করেন তারা। এর ফলে মহাখালী থেকে গুলশান রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা মহাখালী রেলগেটও অবরোধ করে রাখে, ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের আরেকটি গ্রুপ এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে। চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও দায় সরকারের উপর চাপিয়েছেন আন্দোলনকারীরা। তাদের একটি প্রতিনিধি দল সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে। তারা জানান, মঙ্গলবারের মধ্যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। সে পর্যন্ত কলেজ শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা বয়কট করলেও রাস্তাঘাট অবরোধের সিদ্ধান্ত তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের সাথে বসবে, মূলা ঝোলাক অথবা যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস, কোনো কিছুই সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন। কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিজয় দিবস কোনো দলের জন্য নয়, সবার জন্য। দিবসটি যাতে ভালোভাবে পালন করা যায়, কোনো অপ্রীতিকর কিছু না ঘটে, এজন্য সরকার সতর্ক। 16 ডিসেম্বরকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। বলেন, অনেক সময় এক এক জায়গায় এক এক রঙের পতাকা টানানো হয়, এটি যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য তোলা হয়েছে, সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পাকিস্তানের জাহাজ আসা নিয়ে ভারতের মিডিয়ায় অপতথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আহ্বান জানান দেশের মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরার জন্য। পাকিস্তান থেকে কি এসেছে তা দেখতে যাবার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, শুধু জুলাই আগস্ট গণহত্যা নয়, 15 বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম, অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবদুল্লার বাড়িতে যান তিনি। আবদুল্লার কবর জিয়ারত করেন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এই সময় পরিবারের যে কোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে সাংবাদিকদেরকে হাসান আরিফ জানান, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ তাদের দোসরদের বিচার শুরু হয়ে গেছে।
ময়মনসিংহে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ কর্মী সভা হয়েছে। সন্ধ্যায় নগরীর জিলা স্কুল বোর্ডিং মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রুকন সহ অন্যান্যরা। নেতারা বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার অন্য কোনো পথে হাঁটেনি বিএনপি। তারা একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। এদিকে জাসাসের কর্মী সভা হয়েছে বরিশালে। প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন। প্রধান বক্তা লিয়াকত আলী, উপস্থিত ছিলেন আব্দুল জব্বার এবং মাজহারুল ইসলাম পায়েল সহ আরো অনেকেই। আরো কিছু খবরে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়েছে। জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। আল আরাফা ইসলামী ব্যাংকের সঙ্গে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভুইয়া, কাজী মাহমুদ করিম সহ অন্যরা। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউকের বসবাসরত পাবনাবাসীদের সংগঠন পাবনা সমিতি ইউএসএ ইনক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম নান্না, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী মনিরুল ইসলাম সহ আরও অনেকে। ইউএসএআইডি এর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আমিও জিততে চাই ক্যাম্পেইন হয়েছে রংপুরে। নগরীর RDRS অডিটোরিয়ামে এ আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন রিপন। সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগরীর সভাপতি খন্দকার ফখরুল আনান সেতু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ইজাদ সহ আরও অনেকে। ঢাকা ব্যাংকের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের সমঝোতা চুক্তি হয়েছে। নগর ভবনে এ চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক AMM মঈন উদ্দিন, শেখ আব্দুল বাকির, ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্টের ইউনিয়নের প্রধান মোসলেম আহমেদ সাদ মোহাম্মদ, বশিউর হক ভুইয়া, মনিরুজ্জামান, আবু তৈয়ব রোকন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ ফুটবল কিংবদন্তি জাকারিয়া পিন্টু আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের ফুটবলের এই দিকপাল। হার্ট, ডায়াবেটিক এবং কিডনি রোগে ভুগে 81 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক। বাদাসার ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রথম জানাজা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় শেষবারের মতো নেওয়া হবে প্রিয় ক্লাব মোহামেডানে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাফুফে ভবনে হবে তৃতীয় নামাজে জানাজা। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। রিপোর্ট করছেন সাইফুর রহমান চৌধুরী। মোহাম্মদ জাকারিয়া পিন্টু এদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, এক কিংবদন্তি। গত শতাব্দীর 60 এবং 70-এর দশকে বাংলাদেশের ফুটবল ছিল জাকারিয়া পিন্টুময়। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে কোথায় ছিলেন না তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল, পাকিস্তান জাতীয় দল, স্বাধীন বাংলা ফুটবল দল হয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক পিন্টু। টানা 8 বছর দেশের অন্যতম সেরা ক্লাব মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করে অনন্য এক কৃতিত্বের অধিকারী জাকারিয়া পিন্টু। বরিশালের মঠবরিয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম পিন্টু 11 ভাই বোনের সবার বড় ছিলেন। তাই পিতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার নজিবুদ্দিন আহমেদ চেয়েছিলেন বড় ছেলে তার মতোই ডাক্তার হবে। কিন্তু পিন্টু পৃথিবীতে এসেছিলেন ফুটবল খেলতে। সৃষ্টিকর্তা তাই তার জীবনকেই সাজিয়েছেন ফুটবল দিয়ে। তাই 2 দশকের ক্যারিয়ারে ফুটবল মাঠে শুধু আলোই ছড়িয়ে গেছেন। ক্লাব ফুটবলে শুধু ঢাকা মোহামেডানেই খেলেছেন 1.5 যুগ। অন্য ক্লাব থেকে অনেক অফার এলেও মোহামেডান ছাড়ার কথা কখনো চিন্তাই করেননি।
লেফট ব্যাক ও সেন্টার হাফ পজিশনে খেললেও স্টপার ব্যাক হিসেবে এতটাই দক্ষতা দেখিয়েছেন যে চায়না ওয়াল নামে বিখ্যাত হয়ে উঠেছিলেন। ফুটবল তার জীবনে এতটাই জুড়ে ছিল যে নতুন বউকে ঘরে রেখে ফুটবল খেলতে বাসরাতে মায়া ত্যাগ করে বাড়ি ছাড়তে পারেন কতজন। কয়েক বছর আগে স্ত্রীকে হারান তিনি। এরপরই নানা অসুস্থতায় আক্রান্ত হন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই সোমবার দুপুরে পৃথিবীর মায়া কাটান এই কিংবদন্তি। ফুটবলে অসামান্য অবদান রাখায় জাতীয় ক্রীড়া পুরস্কার ছাড়াও দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন স্বাধীনতা পুরস্কারও। যার যার বাবা তার কাছে প্রিয়, হয়তো আমার ফিলিংসটা আপনার যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল সেজন্য সবাই তাদের ক্ষমা করে দিন। আমার এখন মনে হচ্ছে আপনারা যতটা ভালোবাসছেন তার অ্যাকচুয়ালি ইজ এ গুড ম্যান। আমি খুব প্রাউড ফিল করতেছি এখন। স্বাধীন বাংলা ফুটবল টিম যার নেতৃত্বে আমরা এই স্বাধীনের পেয়েছি, ওনারাই প্রথম কিন্তু কলকাতায় এবং ইন্ডিয়াতে ফুটবল টিম গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ওনারা খেলে ফান্ড ক্রিয়েট করছে এবং সেই ফান্ড বাংলাদেশ সরকারকে দিছে। পিন্টু ভাইয়ের অ্যাবসেন্স, পিন্টু ভাইয়ের চলে যাওয়া আরও আপনাদের ফিল করবে, আপনারা ফিল করবেন যে কি গেল। আমাদের মহানগর স্টুডেন্ট ক্লাবের চারদিকে যে চারটে পিলার, এই পিলার একটা জাকারিয়া পিন্টু বহন করতো। এই হিসেবে আমরা অনেকে জানতাম আসলে ক্লাবের যে আসলে আমরা শুধু ক্লাব না, বাংলাদেশের ইতিহাসে জাকারিয়া পিন্টু আর ফেরত আসবে না, আমরা তো কোনো পাবো না। আমরা আসলে আজকে কিছু বলার নেই। জাকারিয়া পিন্টুর জীবনী ছিল ফুটবলময়। তবে দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা পৃথিবীতে স্বাধীন বাংলা ফুটবল দল একটিই আছে। আর সেই দলের অধিনায়ক হিসেবে 1971 সালে ভারতের নদিয়া জেলায় দেশের বাইরে বাংলাদেশের পতাকা প্রথম উড়িয়েছিলেন তিনি। তাই সব ছাপিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এই পরিচয় ছিল তার কাছে সবচেয়ে গর্বের। বাংলাদেশ ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাকারিয়া পিন্টু, দ্য লিজেন্ড অফ ফুটবলের নাম। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত রিপোর্ট 1 মাসের মধ্যে জমার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলা সহ 13 জন কারাগারে। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই, টিআইবি নির্বাহী পরিচালকের মন্তব্য। বললেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেয় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে 24 শহীদদের নামে সড়ক হবে বলেছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা বক্তব্যে আশাহত বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। 44তম বিসিএস এর মৌখিক, 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল বাতিল। খাতা পুনর্মূল্যায়ন করা হবে 45তম বিসিএস এর পিএসসি সভায় সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ।